খাস কলকাতায় এবার বিজেপি কর্মীকে মারধরের ঘটনা। লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপি কর্মীর ওপরে হামলার পর উত্তপ্ত হয়ে ওঠে লেবুতলা এলাকা। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। নির্বাচনের আগে হুমকি এবং ভয় দেখানো হচ্ছিল, অভিযোগ আহত বিজেপি কর্মীর। মুচিপাড়া থানার অন্তর্গত লেবুতলা বাজারে এক বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এই লেবুতলা বাজারের কাছে। এখানে একটি মন্দির রয়েছে, তার পাশে এই জায়গা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে। যেটা অভিযোগ যে রাত্রি 12টার সময় এখানে স্থানীয় কাউন্সিলর সজল ঘোষ তাকে সংবর্ধনা দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিলেন এক ব্যক্তি। তিনি জানাচ্ছেন যে তিনি বিজেপি কর্মী এবং তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পাশের ওয়ার্ডের তারা কিন্তু এসে তার উপরে আক্রমণ করে। রড জাতীয় বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লিখিত অভিযোগ ইতিমধ্যে তিনি জানিয়েছেন। এরপর যারা স্থানীয়রা এখানে ছিলেন তারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বেশ কয়েকজনকে ধরে ফেলে এবং তাদেরকে সেখান থেকে পাকড়াও করে। ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশ এসে ইতিমধ্যে একজনকে আটক করে নিয়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে এই জায়গাটা ঘিরে রাখা হয়েছে এবং তার সাথে সাথে এই ঘটনায় প্রকৃত তদন্ত হোক এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এইভাবে হামলা কেন চালালো তাই সেই অভিযোগ কিন্তু চালানো হচ্ছে বা বলা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং তার সাথে সাথে যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন। যদিও এই ঘটনায় এলাকায় গতকাল রাত্রিবেলা দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ক্যামেরা তরুণ কুমার বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আহত বিজেপি কর্মী অভিযোগ করেছেন নির্বাচনের আগে থেকেই ভয় দেখানো হচ্ছিল। গতকাল একেবারে লোহার রড দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ তিনি করেছেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগ, যদিও অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। টিএমসির পাশাপাশি ওয়ার্ড যে 48 আছে, ওনার কাউন্সিলর যে বিশ্বরূপ দে আশ্রিত গুন্ডা, তারা রীতিমতো ইলেকশন আগে থেকেও আমাকে থ্রেট করছিল। কন্টিনিউয়াসলি আমাকে বলে যাচ্ছিল 4 তারিখের পর বুঝে নেব প্রোগ্রাম মতো। ও লালিফালি করতো। সরকার চেঞ্জ হয়েছে, আমাদের নতুন সরকার এসছে। এই বাপন সাহা, বাপন এবং ওর ভাই সোনা অমেলেন্দু সাহা এবং ওর সঙ্গে আরও কিছু সঙ্গী, তার রীতিমতো আমি কালকে রাত্রে ঠিক 12টা নাগাদ আমরা সামনে একটা প্রোগ্রাম আছে আমার, একটা সজল ঘোষ মাননীয় কাউন্সিলর, ওনাকে আমি একটা সম্বর্ধনা দেওয়ার একটা প্রোগ্রাম। সেই ব্যাপারে আমরা পাড়া প্রতিবেশীর সঙ্গে এবং আমার পরিবারের সঙ্গে সবাই একটা আলোচনা করি। পিছন থেকে একটা মানে আঘাত এলো, আমি মাটিতে লুটিয়ে পড়েছি। এটা হয়তো ওনারা সেরকমভাবে জায়গা পাচ্ছে না, কিংবা এটা পরিকল্পিত ছিল হয়তো ওদের। আরও 4-5 জন আমার ছোটো ভাই যারা আমার সঙ্গে ছিল, সঙ্গে থাকে, তাদেরকেও নাকি আঘাত করেছে। আমি অভিযোগ করেছি মুচিপাড়া থানায়। তৃণমূল আশ্রিত গুন্ডাদের একটা এদের ব্যবস্থা নেওয়া হোক। তৃণমূলের অবস্থা এখন তাসের ঘরের মতো। সাংসদ থেকে বিধায়ক একে একে মুখ খুলছেন, নানা পদ ছাড়ছেন। কলকাতা পুরসভার 12 নম্বর বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। অন্যদিকে 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। আমি হতাশ। তৃণমূল কোথায় যেন দলটা হারিয়ে গেছে। দলের নেতৃত্ব কোথায়? সেই নেতৃত্বকে আমরা পাইনি, যারা মমতা ব্যানার্জির ডান কান বাকান, ডান হাত বাহাত অজুহাত ছিলেন। ক্ষোভ, রাগ, হতাশা, ক্রোধের বিস্ফোরণ, ভাঙন শুরু। তৃণমূল এখন কার্যত খেলাঘর। সাংসদ থেকে বিধায়ক একে একে মুখ খুলছেন, নানা পদ ছাড়ছেন। এবার একদিনে পদ ছাড়লেন কলকাতা পুরসভার 2 তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরসভার 12 নম্বর বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো যারা কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? শুধুমাত্র আমি সিকিউরিটি থাকলে আমি নেতা হব, পুলিশ থাকলে আমি নেতা হব, মন্ত্রিত্বের কনভয় থাকলে নেতা হব, নেতা এভাবে হয়। নেতা হতে গেলে কর্মীদের পাশে থাকে। কর্মীদের পাশে থাকতে না পারলে তাহলে সে নেতা হবে। বুধবার পুর কমিশনারের কাছে ইস্তফাপত্র জমা দেন দুজনই। যাদের ভিভিআইপি কনভয় থাকতো, মন্ত্রী শান্ত্রী, 1000টা পারিষদ, ডজন 2-1 পুলিশ যাদের আশেপাশে ঘিরে থাকতো, তারা পালিয়ে গেছে। অনেকে রাজ্য জুড়ে দেখবেন, একদম কুচবিহার থেকে কাকদ্বীপ। এই যে আপনাদের উপরে এই যে ভোট পরবর্তী সময় যে হামলা হলো, কারা করেছে? আমার অফিসের ক্ষেত্রে যেটা আমি জানি বা সিসিটিভি ফুটেজ থেকে যেটা পেয়েছি, সেটা কোনো বিজেপির লোকের সঙ্গে জড়িত না।
হাতে বিজেপির পতাকা নিয়ে গেরুয়া আবির লাগিয়ে আমার দলেরই একটা অংশ করেছে, সোকল ক্রিমিনালরা করেছে, যাদের নাম করে আমি থানায় ডায়েরিও করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হার স্বীকার করতে নারাজ, কিন্তু তৃণমূলেরই কাউন্সিলর অরূপ চক্রবর্তী স্পষ্ট বলছেন হার স্বীকার করতেই হবে। রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে, হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যাবে। এই দুই কাউন্সিলরের পদত্যাগ প্রসঙ্গে মুখ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সব 2011-র পর থেকে সব বড় বড় নেতা বনেছে, আর এদেরকে বড় নেতা করার জন্য অভিষেকই দায়ী। মুখপাত্র হয়ে গেছে, জেলায় জেলায় ঘুরেছে, বক্তৃতা দিয়েছে, চলে এসছে। আরে জেলায় গেলে তো জেলার সাংগঠনিক দিকটা দেখতে হবে। আমাদের দলের অবজারভার তুলে দিয়ে আইপ্যাক নিয়েছে না, দলটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেল। আরো বড় দুশ্চিন্তা কি অপেক্ষা করছে তৃণমূলের জন্য? লাইনে আর কে কে আছে? হারির আরো কথা কি বাইরে বেরিয়ে আসবে? অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপির জয়ের পর তৃণমূল কাউন্সিলরের কার্যালয়ে যারা ভাঙচুর করেছেন তারা আগের দিন পর্যন্ত তার সঙ্গেই ছিলেন। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসেই দাবি করেছেন পদত্যাগী বড় চেয়ারম্যান এবং তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। এবার তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের ক্ষেত্রে বিজেপি সরকার যেমন অ্যাকশন নিয়েছে, 2021-এর পরে সেই বার্তা তাঁরা দিতে পারেননি, এমনটাই মন্তব্য করলেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। দিনকে সন্ধ্যাবেলা আমি বাঁকুড়া ছিলাম, দলই আমায় পাঠিয়েছিল বাঁকুড়ায়, এবং সেখান থেকে কাউন্টিং শেষ করে ভগ্ন হৃদয়ে যখন ফিরছি, মাঝ রাস্তায় আমার কাছে কতগুলো হোয়াটসঅ্যাপ আসে, এবং সেই হোয়াটসঅ্যাপের ছবিগুলো যখন আমি দেখলাম, যে ভিডিও আমার কাছে আসে, তাতে আমি কিছুটা অবাক হয়ে গেছিলাম। কারণ তার আগের দিন সন্ধ্যাবেলা অবধি তারা আমার সঙ্গে ছিল, এবং কেউ কেউ তার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেনি বলে, যেতে পারেনি বলে সেদিনকে মিষ্টি আমায় খাইয়ে গেছিল। এই ধরনের মানুষজন ভাঙচুর করেছে, এবং আমি কাউর নাম ধরে বলছি না, যারা আমার অফিস ভাঙচুর করেছে তারা কোন তৃণমূল আমি জানি না, তৎকাল তৃণমূল কি লালচুল তৃণমূল আমি জানি না, কিন্তু তারা তৃণমূল কংগ্রেস বলে তাদের একটা পরিচিতি ছিল, এবং তাদের আমি নাম দিয়ে থানায় অভিযোগ করেছি। তাহলে তো সমীর ভট্টাচার্যই সঠিক কথা বলেছেন। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করছি, পতাকা এবং আবির নিয়ে আমি এখানে একটা জিনিস অ্যাড করছি, ঠিক একইভাবে ও যেরকম বাঁকুড়ায় ছিল, আমি ঝাড়গ্রামে ছিলাম, দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে। ঝাড়গ্রামে আমাদের ক্যাম্প আক্রান্ত, আমি সেখান থেকে সবাইকে রেস্কিউ করে আমার ওখানকার যুব সভাপতি থেকে ক্যান্ডিডেটের সাথে কোঅর্ডিনেট করে আমিও মধ্যরাতে প্রায় বাড়ি ফিরছি। আমার বাড়ির পাশে যে 12 ভূতের মাঠে প্রতিবার মমতা ব্যানার্জি মিটিং করেন, এবারও করে গেছেন, সেই পার্টি অফিস, তৃণমূল কংগ্রেস ভবন তৈরি হওয়ার আগে সেই পার্টি অফিসও ভাঙচুর হয়। পরের দিন যখন গিয়ে আমরা পার্টি অফিস খুলি, এবং তার পরবর্তীকালে যখন এবং বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে একটি নাম্বার দিয়ে ফোন করে আমাদেরকে বলা হয়েছে যে যদি কোথাও দেখেন অন্যায় হচ্ছে আমাদেরকে জানাবেন, আমরা উই উইল টেক অ্যাকশন। এটা ভাবের ঘরে চুরি করব না। আমি অন্তত ব্যক্তিগতভাবে 3টে ইনসিডেন্ট জানিয়েছি, 3টে ইনসিডেন্টই ওনারা ব্যবস্থা নিয়েছেন। আমরা কিন্তু 2021-এর পরে এই বার্তাটা দিতে পারিনি। লেকটাউনে বিপজ্জনক অবস্থায় রয়েছে মেসির মূর্তি। 44 ফুটের মূর্তিটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মূর্তিটি অক্ষত অবস্থায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অক্ষত অবস্থায় এত বড় মূর্তি নামানো বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা। লেকটাউনে মেসির মূর্তি দুলছে, কিন্তু এই দুলতে থাকা ঢাউস মূর্তি নিয়ে এখন কি করবে প্রশাসন? 44 ফুটের মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া তো আর চারটিখানি কথা নয়। আপাতত চারদিকে 4টি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে মেসির মূর্তি, আশপাশে বাঁশের ব্যারিকেড করে রাখা হয়েছে। বুধবার মেসির মূর্তি পরিদর্শনে এলেন পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা। লেকটাউনের ঘড়িমোড়ের কাছে মেসির যে মূর্তি, যা এই মুহূর্তে অত্যন্ত বিপজ্জনক অবস্থাতে রয়েছে, সেটাকে কেন্দ্র করে কি করা হবে মূর্তিকে, তা নিয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি পিডব্লিউডির তরফে। কিন্তু তাদের যারা ইঞ্জিনিয়ার বা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন। এর আগেও তারা বারবার এলাকার আশপাশ যেখানে মূর্তি রয়েছে তার আশপাশ তারা ঘুরে দেখেছেন, এবং ইতিমধ্যে গতকালকে মোটা নাইলনের দড়ি দিয়ে বিভিন্ন অংশের সাথে সেই মূর্তিকে কিন্তু বেঁধে রাখা হয়েছে। পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং দেখার যে তারা এই মূর্তি সরানোর ক্ষেত্রে বা পরবর্তী সময় মূর্তিকে কি করে বসানো হবে এটাকে কেন্দ্র করে তারা কিন্তু আলোচনা করছেন। এই মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানোই এখন চ্যালেঞ্জ। এই মূর্তি নামাতে গেলে প্রয়োজন বিরাট ক্রেনের। সেই ক্রেন এনে কোথায় রাখা হবে, কিভাবে পরিষেবা ব্যাহত না করে কাজ করা যাবে,
এই সবটাই খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা। মূর্তির ঠিক পেছনে সার্ভিস রোডটি আপাতত বন্ধ রাখা হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।